নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ নিয়ে অজিত ডোভালের 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের প্রথম পয়েন্ট, তার বাস্তবায়ন কি শুরু হয়ে গেছে? প্রিয় দর্শক, 4-5 দিন আগে এক প্রতিবেদনে বলেছিলাম বাংলাদেশের সংকট সমাধানে 3 পয়েন্ট প্ল্যান তৈরি করে ফেলেছেন রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। তার সেই প্ল্যান নিয়ে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং হওয়ার কথাও বলেছিলাম। সেই মিটিংয়ে এই পরিকল্পনা অনুমোদনও পেয়ে গেছে। তারপর রাষ্ট্রপতির সঙ্গে পরপর 2 দিন দেখা করে তাকে সমস্ত বিষয় জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কারণ, রাষ্ট্রপতি দেশের সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধের সিদ্ধান্ত নিলে রাষ্ট্রপতিকে জানানো এবং তার সঙ্গে আলোচনা করা একটা নিয়ম। তারপর গত 3 দিন আগে হঠাৎই চুপি চুপি পশ্চিমবঙ্গে এসেছিলেন অজিত ডোভাল, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। 2 দিন তিনি রাজ্যে ছিলেন। রাজ্য ও কেন্দ্রের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে এবং সেই সঙ্গে বিএসএফ এবং আর্মির সঙ্গেও তিনি মিটিং করেছেন। তাদের মধ্যে কোঅর্ডিনেশন ইত্যাদি নিয়ে কথা হয়েছে। একদিকে ডোভাল এই মিটিং করছেন, অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতের সেনাপ্রধান, তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন পশ্চিম সীমান্তে গোলমাল পাকানোর চেষ্টা করলে ভারত অ্যাগ্রেসিভলি বা আক্রমণাত্মকভাবে তার জবাব দেবে। মানে বুঝতেই পারছেন, অ্যাটাকিং, নট ওটা ডিফেন্স বলে না, ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, এটা আবার যেমন অনেকে বলে তেমনি আবার অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সও, সেটাও কথা আছে। সুতরাং তিনি আক্রমণাত্মকভাবে জবাব দেওয়া হবে ভারতের পক্ষ থেকে, এই কথাটা ভারতের সেনাপ্রধান বলেছেন। প্রশ্ন, আচ্ছা এই কথা পাকিস্তান তো আজ নয়, সেই বহু বছর জন্মের পর থেকেই তারা সন্ত্রাসবাদী ও নন স্টেট অ্যাক্টর, মানে সন্ত্রাসবাদী যারা তাদের সেনার অংশ নয়, তাদের গোয়েন্দার অংশ নয়, কিন্তু তাদেরকে মানে নন স্টেট অ্যাক্টরদেরকে দিয়ে ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তে নানান নাশকতামূলক কাজ করে যাচ্ছে। হঠাৎ যে সেটা মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গেছে এমনটা তো নয়। তাহলে হঠাৎ পাকিস্তানকে এই হুমকিটা দেয়া কেন? এর কারণ, পাকিস্তান শুধু এখন পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তে নয়, তারা হাজির হয়েছে সেই 1971 সালের পর, তারা হাজির হয়ে গেছে ভারতের পূর্ব সীমান্তেও। সুতরাং এই হুমকি পাকিস্তানের নামে বাংলাদেশকেও, পশ্চিমের সঙ্গে পূর্বের দেশ তাদেরকেও, আর এখানেই 2024-এর সঙ্গে 1971-এর মিল। আর এটা মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না অজিত ডোভালের পরিকল্পনায় কি থাকতে পারে এবং কিভাবে কবে নাগাদ সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আমরা সেই বিষয়টা একটু দেখি। এখন ভারতের সেনাপ্রধান বলেছেন আমরা অ্যাগ্রেসিভলি সমস্যার সমাধানে নামতে পারি। 1971-এ ভারতের ভূমিকা যে অ্যাগ্রেসিভ ছিল তা কিন্তু নয়। 7 মাস ধরে মুক্তিযোদ্ধারা নিজেরাই লড়াই করেছিল, ভারত কিন্তু লড়াইয়ের ময়দানে ছিল না। ভারত সাহায্য করেছিল বটে, ভারতের কথায় ইসরায়েলও সাহায্য দিয়েছিল মুক্তিযুদ্ধের সেনাদের। ইসরায়েল সাহায্য দিয়েছিল। কিন্তু ভারত সব সাহায্য করলেও ভারত কিন্তু নিজেরা নামেনি লড়াইতে। সেই নামাটা হয়েছিল মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মাস পেরিয়ে ডিসেম্বরের 3 তারিখে। তাও কখন নেমেছিল ভারত? আক্রান্ত হওয়ার পর। প্রথম বিমান হানা পাকিস্তান করেছিল শিয়ালকোটে, তারপর আরও 7 জায়গায়, সর্বমোট 8 জায়গায় পাকিস্তান বিমান বাহিনী আক্রমণ চালিয়েছিল 1971
এবং তারপর ভারত নেমেছিল যুদ্ধে, প্রত্যক্ষ যুদ্ধে। এবার সেনাপ্রধান কিন্তু বলছেন, মানে সেবার ছিল ভারতের রিয়াকশন, এবার হচ্ছে মানে ডিফেন্সিভ রিয়াকশন বলা যায় সেটাকে, সেইভাবে নেমেছিল ভারত যুদ্ধে, প্রথমে পশ্চিম সীমান্তে। এবার সেনাপ্রধান বলেছেন অ্যাগ্রেসিভলি ডিল করবেন। এর সহজ অর্থ, পাকিস্তান সেনা ভারতে আক্রমণ করলে তারপর যে প্রতি আক্রমণে নামবে ভারত, এমনটা নয়। ভারত নিজেই বলছে ভারত নিজে থেকেই আক্রমণে নামতে পারে এবার। এর কারণ 1971-এ পাকিস্তানের অর্থনীতি যেখানে ছিল আজ তার চেয়ে অনেক খারাপ জায়গায়, আর ভারতের অর্থনীতি এবং ভারতের বিশ্ব রাজনীতি সেদিন যেখানে ছিল আজ তার চেয়ে অনেক ওপরে। সুতরাং যুদ্ধ বাঁধাবার পরিস্থিতিতে পাকিস্তান এখন নেই, কিন্তু ভারত সে কথা বলতে পারে পরিস্থিতি বুঝে। তার উপর পাকিস্তানের সঙ্গে তালিবানের লড়াই, বালুচদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সঙ্গে পাকিস্তান যে লড়াই শুরু করেছে, বালুচিস্তানের বালুচদের সঙ্গে বালুচ লিবারেশন আর্মির সাথে যেভাবে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাতে পাকিস্তানের এখন হাল খারাপ। এই অবস্থায় তারা নির্ভর করে আসছে নন স্টেট অ্যাক্টরদের ওপর। নন স্টেট অ্যাক্টর কারা? ওই যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, ইসলামিক টেররিস্ট, ওই যে জিহাদের নাম করে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধে নিয়ে আসা, তারাই। বাংলাদেশেও এটাই তাদের পরিকল্পনা। বাংলাদেশি সেনাবাহিনীর চেয়ে তাদের বেশি, মানে পাকিস্তানের বেশি ভরসার জায়গা, যেটা 1971-এ অতটা ছিল না, সেটা এবার তাদের এই ভরসার জায়গা তাদের দুটো। একটা হলো বাংলাদেশের রাজাকার, জামাত, হেফাজতে, এই যে ইসলামী সন্ত্রাসবাদীরা, ইসলামী দলগুলো, এবং দুই হচ্ছে রাখাইন প্রদেশ থেকে, মানে মিয়ানমার থেকে চলে আসা যে 12 লক্ষের মতো রোহিঙ্গা সেখানে রয়েছে, তারা। তাদের জন্যও কিন্তু বেশ কিছু অস্ত্র এসে গেছে বাংলাদেশে, পাকিস্তান পাঠিয়েছে। আইএসআই ট্রেনিং চালাচ্ছে। এজন্যে পাকিস্তান থেকে যে ট্রেনাররা, তারা কিন্তু এসে গেছে বাংলাদেশে। সুতরাং 71-এর সঙ্গে এবারের পরিস্থিতির আরও একটা বড় গুণগত ফারাক আছে। সেবার পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে চলে আসেন, হিন্দু মুসলিম নির্বিশেষে, হিন্দুদের সংখ্যা যদিও বেশি ছিল। তাদের মধ্যে থেকে মুক্তিবাহিনী তৈরি হয়। তাদের সংখ্যাটা কিন্তু কম ছিল না, 1,80,000 ছিল তাদের মানে মুক্তিবাহিনীর সংখ্যা। এটা মেনে নেওয়া হয়েছে মোটামুটিভাবে, সারা বিশ্বের যারা সমরবিদ তারাও মনে করেছেন। মার্চ থেকে ডিসেম্বরের গোড়া পর্যন্ত এই মুক্তিবাহিনী কিন্তু লড়াই চালিয়েছিল সেবার। ভারত লড়াইতে নামে, আগেই বলেছি, ডিসেম্বরের 3 তারিখে 71-এর। এবার শুরু থেকেই ভারত কড়া পাহারার ব্যবস্থা রেখেছিল সীমান্তে। ফলত শরণার্থী আগমন এবার অনেকটাই কম মানে প্রায় কিছুই নেই, সামান্য কিছু এসছে। এমনকি আগে যেভাবে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে যে মানুষ যত পরিমাণে আসতো, সেই সংখ্যাও বিপুলভাবে কমে গেছে এখন। ফলে বিক্ষিপ্তভাবে চলে আসা কিছু মানুষদের নিয়ে এবারেও মুক্তিবাহিনী তৈরি হয়েছে ভারতে। তবে 71-এর তুলনায় সংখ্যাটি আদৌ উল্লেখ করার মতো নয়। আরও একটি বিষয়, 71-এ পাকিস্তানের 93,000 সেনা বাংলাদেশে ছিল, তাদের সঙ্গে রাজাকার ছিল 35,000, দুয়ে মিলে 1,28,000। সংখ্যাগত বিচারে মুক্তিযোদ্ধাদের সেবারের সংখ্যার প্রায় সমান ছিল এই সংখ্যাটা। এবার পাকিস্তানের সেনা বাংলাদেশে যৎ সামান্য, কিন্তু দেশের ভেতরে রাজাকার ও তাদের সহযোগীদের সংখ্যা এবার অনেক বেশি। সুতরাং ভারতকে নিজেই উদ্যোগ নিয়ে মুক্তিবাহিনীর পথ চেয়ে, কিংবা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, অথবা স্পষ্টভাবে বলতে গেলে আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠনগুলো, এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঐতিহ্যে যাদের বিশ্বাস, তাদের সংখ্যা এবার মানে ভারত যদি ওখানে তাদেরকে এগিয়ে দিতে হয় লড়াইতে, সেই সংখ্যাটা খুবই কম। সুতরাং ভারতকে নিজেই এবার উদ্যোগ নিয়ে
পশ্চিম সীমান্তে ব্যস্ত রাখতে হবে পাকিস্তানকে, এবং একই সঙ্গে পূর্ব সীমান্তে বাংলাদেশও যা করার করতে হবে ভারতকে। 1971-এর মতো মুক্তি বাহিনীর ওপরে এবার নির্ভর করা যাবে না, সে পরিস্থিতি নেই। এখানেই আসছে ভারতের অ্যাগ্রেসিভ হওয়ার পরিকল্পনা। কিন্তু এটা অজিত ডোভালের 3 নম্বর অ্যাকশন প্ল্যান, মানে লড়াইতে নামা। এটা তো 3 নম্বর অ্যাকশন প্ল্যান। তার আগে আরও 2টো পর্যায় আছে, আগেও বলেছি তার কথা, এবারও বলি। প্রথম অ্যাকশন প্ল্যান হলো মোহাম্মদ ইউনূসকে বিদায়ের ব্যবস্থা করা। তার জন্যে এটা হচ্ছে প্ল্যান। তার জন্য কি অ্যাকশান, সেই অ্যাকশান অনেক কিছু আছে, তাকে বলে দেয়া হয়ে গেছে। আপনি এই সময়ের মধ্যে চলে যান, এইটা ডেডলাইন, এর মধ্যে চলে যান, না চলে গেলে আপনার বিপদ আছে, আপনাকেও আইনের মুখোমুখি হতে হবে, আপনারও বিচার হবে। আপনারা যেভাবে শেখ হাসিনার সময় বাংলাদেশে যত খুন ইত্যাদি হয়েছে সব কিছুর জন্য যদি শেখ হাসিনা দায়ী হন, তাহলে এখন যেসব খুনগুলো হয়েছে আপনার আমলে, তার জন্য আপনাকেও দায়ী হতে হবে। শেখ হাসিনা ভারতে চলে যেতে পেরেছিলেন, আপনি তো চলে যেতে পারবেন না। তাহলে ভারতের কাছে আপনি যাবেন না, ভারত আপনার খুব বন্ধু, যাবেন না ভারতের কাছে। তাহলে পৃথিবীর অন্য দেশ কে নেবে না নেবে জানি না, তাহলে আপনাকে থাকতে হবে বাংলাদেশে এবং বিচারের মুখোমুখি হতে হবে। সেই জন্য অজিত ডোভালের প্ল্যান মাফিক ইউনূসকে সময় দেওয়া হয়েছে মার্চের 1st উইক পর্যন্ত, প্রথম সপ্তাহ পর্যন্ত। এর মধ্যে সিদ্ধান্ত নিন, গোছগাছ করে নিন, বিদায় হন। এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে যান, পদত্যাগপত্র দিয়ে বিদায় নিলে ভালো, নইলে আসবে সেকেন্ড প্ল্যান। সেই সেকেন্ড প্ল্যানটা কি হলো? সেটা হলো যে আপনি পদত্যাগপত্র দিয়ে বিদায় হলে ভালো, নইলে আসরে নামবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভারতের পরিকল্পনায় এই অজিত ডোভালের অ্যাকশন প্ল্যানে তিনি রাজি হয়েছেন এক শর্তে, সেটা হলো তার বিরুদ্ধে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেবেন না। এইটা তাকে মানে তিনি শর্ত দিয়েছেন। ভারত সেটা শেখ হাসিনাকে সাথে কথা বলে সে শর্তের ব্যবস্থা করে দিয়েছেন যে হ্যাঁ মানা হবে। ওয়াকারুজ্জামান আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু উল্টো পথে হাঁটছেন। ইউনূসের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে তার। আবার অন্যদিকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে তার যোগাযোগও বেড়েছে। ব্যাপার স্যাপার দেখে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন যারা, বিশেষ করে ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি, তারা কিন্তু হয়তো খেয়াল করেছেন তারা একটু পিছিয়ে গেছেন। কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে গোষ্ঠীবাজি চলতো, এটা পাকিস্তান গোষ্ঠী, ফয়জুরের গোষ্ঠী, এটা ভারত আওয়ামী লীগের পন্থী গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যে ছিল, সেসব খবর নিয়মিত বেরিয়ে আসতো বাইরে, ছাউনির বাইরে। সেটা এখন আর আসছে না। এর একটাই কারণ, সব গোষ্ঠী বুঝেছে দেশের ভবিষ্যৎ এখন ইউনূসের হাতে নয়, পাকিস্তানের হাতে নয়, চীনের হাতে নয়, বাংলাদেশের ভবিষ্যৎ এখন ভারতের হাতে, মোদির হাতে। সুতরাং এর পরেও যদি সেনার তরফে কেউ যদি উড়তে গেলে তার ডানা ছাঁটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ফার্স্ট স্টেপ ইউনূসের স্বেচ্ছা বিদায়, তাকে অফার দেওয়া হয়েছে পদত্যাগ করে দেশ ছাড়ার। তিনি রাজি না হলে সেকেন্ড স্টেপ ওয়াকারুজ্জামান তাকে ধরে নিয়ে আসবেন, তাকে হয় ভেতরে ঢুকিয়ে দেবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন রাষ্ট্রপতি, ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন রাষ্ট্রপতি, দেশব্যাপী কারফিউ জারি হবে, সেনা ছড়িয়ে পড়বে। এবার বাইরে 1-2 জন বেরোতে গেলেই তখন গুলি চলবে। সুতরাং কারফিউ ভেঙে আমাদের একটা ইয়েতে শুনছিলাম, সম্ভবত নুরুল কবির সাহেবের ইন্টারভিউতে তিনি প্রশ্ন করছেন যে আপনি কি করে পালিয়ে গেলেন, যখন আপনি প্যারিস চলে গেলেন বাংলাদেশ ছেড়ে জুলাই মাসে, কিভাবে গেলেন, তখন তো কারফিউ চলছে। তার উত্তরে তিনি বলেছিলেন আমি কারফিউ ভেঙে চলে গিয়েছিলাম। হ্যাঁ, কারফিউ ভেঙেই যেতে হয়েছিল। তো সেবার তিনি কারফিউ ভেঙে বিমানবন্দরে যান, পালিয়ে যান দেশ ছেড়ে। এবার সে সুযোগ পাবেন না, তাদের সেনা কাস্টডিতে নেওয়া হবে। ভারতীয় সেনার পক্ষ থেকে কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এইবার, প্রয়োজন পড়লে সেটাও।
আর মূল যদি সব কিছু ঠিকঠাক মিটে যায় সার্জিক্যাল স্ট্রাইকও পর্যন্ত হবে না। এর মূল উদ্দেশ্য সার্জিক্যাল স্ট্রাইকের হচ্ছে দেশের ভেতরের মৌলবাদীরা যাতে ট্যাপও না করে, তারাও যাতে আবার মানে ওই ধর্মরক্ষা করতে যাতে না নেমে পড়ে। সুতরাং দেশের ভেতরের মৌলবাদীদের দুঃসাহস ভাঙতে ভারতের লক্ষ্য থাকবে এই কারফিউ জারি করা হবে, আর ভারতের লক্ষ্য থাকবে পুরোপুরি যুদ্ধ যাতে না বাঁধে সেটা দেখা। ভারতের এটাও লক্ষ্য, ওই জন্যই ওই সার্জিক্যাল স্ট্রাইকের কথা। এরপর তৃতীয় স্টেপ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা শপথ নেবেন আবার প্রধানমন্ত্রী হিসেবে, এখনো পর্যন্ত যেটা ঠিক আছে। তবে একটি শর্ত তাকেও দেয়া হয়েছে, সেটা হলো কয়েক মাসের মধ্যে সংসদীয় নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। সেই নির্বাচন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন। সব দল সেখানে থাকবে, এমনকি জামায়াতও থাকবে, জামাতকেও নিতে হবে সেই নির্বাচনে। তো জামাত, বিএনপি এরা সবাই সেই অংশ নেবে সেই নির্বাচনে। এবং আগেই বলেছি এই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। এই নির্বাচন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তার জন্য মজুদ থাকবে রাষ্ট্রসংঘের বিশেষ বাহিনী। এমন হতে পারে রাষ্ট্রসংঘ সেই বাহিনীর ব্যবস্থা করবার জন্য ভারতকেই আমন্ত্রণ দিতে পারে, তোমার সৈন্য পাঠাও, তোমরা দেখো, রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক থাকবে। এই তো ভালো, তারা নজর রাখবে এই পর্যবেক্ষকরা নির্বাচনী বিধি ব্যবস্থা সব ঠিকমতো পালিত হচ্ছে কিনা তার উপর। এই প্রসঙ্গে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে। অনেকেই বলছিলেন যে হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশকে 2 টুকরো করতে হবে, কিংবা করবে হয়তো ভারত সরকার। কিন্তু জানা গেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে যে বাংলাদেশকে 2 টুকরো করবার কোনো প্ল্যান, সেই প্ল্যান ভারতের নেই। আগে যারা বলছিল হিন্দুদের জন্য রংপুর ও চট্টগ্রামে 2টো স্বশাসিত প্রদেশ গঠন করতে কিংবা এই দুটোকে আলাদা করে নিতে, তারা সেটা জেনে রাখুন সেটা হবে না। কারণ বাংলাদেশকে খণ্ডিত করে দুর্বল করার চিন্তা অতীতে যেমন ছিল না ভারতের, তেমনি ভবিষ্যতেও থাকবে না। ভারত চায় হিন্দুরাও সুরক্ষিত থাকুক বাংলাদেশে এবং আইনের শাসন সেটাও বজায় থাকুক বাংলাদেশে। বাংলাদেশ হিন্দুদের সুরক্ষা দিক, এইটাই কেবল চায়। সারা দেশে, বাংলাদেশে সমস্ত গ্রামে গঞ্জে সর্বত্র হিন্দুরা সেখানে বসবাস করে। কোন জায়গা কেটে নিয়ে বাংলাদেশ থেকে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র করা হবে? এটা সম্ভব নয়, এটা কোনো হিসাবেই এটা বাস্তবসম্মত নয়। সুতরাং ভারত পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সরকার, যে বাংলাদেশকে কোনো রকমভাবে টুকরো করা হবে না। তাকে অক্ষত রেখে বলা হবে হিন্দুদেরকে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে, আইনের শাসন বজায় রাখতে। আর থাকবে কি? সেই আইনের শাসন বজায় থাকুক, আর থাকুক, ভারত চায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দৃঢ় ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শ বেঁচে থাক, সেই আদর্শ আরও বেড়ে উঠুক বাংলাদেশে। বাংলাদেশ বর্তমানে যে ঐতিহ্য বিরোধিতার পথ ধরেছে, যে মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধ বিরোধিতার পথ ধরেছে, যে বাঙালি ঐতিহ্য বিরোধিতার পথ ধরেছে, সেই পথ ত্যাগ করে বাংলাদেশ ফিরে আসুক 71-এর চেতনায়। এটাই চাই, এটাই আমরা সবাই চাই, ভারতও চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু উচ্চারণে আবার ভরে উঠুক আকাশ বাতাস। যে বাংলার মুখ একদিন দেখেছে বিশ্ববাসী, যে বাংলার মুখ দেখেছে কি সুফি, সন্ত, আউল, বাউল, যাদের গানে একসময় বাংলার আকাশ বাতাস ভরে থাকতো, মাঠ ময়দান ভরে থাকতো, নদী নালা ভরে থাকতো, সেই বাংলাদেশ আবার ফিরে আসুক, এইটাই চায় ভারত। যার জন্যে মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার পর একটা বাড়ি ভেঙেছে, একটা জাদুঘর ভেঙেছে। তার জন্যে ভারত যে প্রতিবাদ, যে ভাষায় জানিয়েছে ইউনূস সরকারকে, তাতেই বোঝা যায় ভারতের শুধু ইন্দিরা গান্ধীর সময়ের নয়, আজকেও ভারতের সরকারের কাছে, ভারতের মানুষের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চেতনা কতটা উজ্জ্বল
তাকে ভারত কতটা শ্রদ্ধার চোখে দেখে। আজ এখানেই এ পর্যন্ত রাখছি। ধন্যবাদ।